নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। ডিসেম্বর 16 বিজয় দিবস। ভারতীয় সেনা ও মুক্তিবাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করেছিল পাক সেনা। তখন বলা হতো খান সেনা। জন্ম হলো নতুন বাংলাদেশ রাষ্ট্রের। তার ঠিক দুদিন আগে 14ই রাতে বাঙালিকে মেধাশূন্য করার লক্ষ্য নিয়ে বরেণ্য অধ্যাপক, চিকিৎসক, শিল্পী, অভিনেতা, রাজনৈতিক ব্যক্তিদের বাড়ি বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গুম করেছিল পাকিস্তানি সেনারা। 14ই ওরা আসে চুপি চুপি, শীতে রোমে সেই সূর্য সন্তানদের গল্প পড়ুয়াদের বলেন শিক্ষকেরা। তো এবার আমরা কি দেখলাম? এবারও বাংলাদেশের স্কুল কলেজে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবসের নির্দেশিকা ছিল। সেই অনুষ্ঠানের প্রস্তুতিও সারা ছিল। কিন্তু শুক্রবার সরকার নতুন নির্দেশ দেয় এবং সেখানে বলা হয় শ্রদ্ধা নিবেদন করা যাবে, তবে এ বিষয়ে কোনো অনুষ্ঠান বা আলোচনা করা যাবে না। এবার প্রশ্ন হচ্ছে কেন? ইউনূস সরকারের নির্দেশনামায় কিন্তু কোনো কারণ দেখানো হয়নি। তবে তবে যেটা মনে করা হচ্ছে যে তখন জামায়াত দ্বারাই প্রধান এর পিছনে ছিল। তো যে জামায়াত আজ ইউনূসের প্রধান, বলা যেতে পারে অন্যতম স্ক্র্যাচ, যার অন্যতম লাঠি, তাহলে তাদের কথাতেই কি উনি আজকে সম্পূর্ণ বিপরীত অবস্থান নিলেন? 16ই ডিসেম্বর বিজয় দিবস, ইতিহাস মুছিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আজকে আমরা সব এই বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে বাংলাদেশের দুজন প্রতিনিধি আছেন। বাংলাদেশ থেকে আছেন কবি সৌমিত্র দে, বাংলাদেশ থেকে আছেন কবি ও প্রাবন্ধিক কামরুল ইসলাম, এবং কলকাতা থেকে আছেন অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তী। আপনাদের তিনজনকে আমাদের চ্যানেলে স্বাগত। কামরুলদা, যে শহীদ যে দিবস, বুদ্ধিজীবী দিবস, তার আগের দিন আমরা দেখলাম বিভিন্ন জায়গায় গোলমাল হয়েছে এবং প্রেস ক্লাবেও পর্যন্ত গোলমাল হয়েছে, তাই নয় কি? অশেষ কৃতজ্ঞতা পিপলস ভয়েস নিউজকে। আজকে যারা শুনছেন এবং যারা শুনবেন সকলকে স্বাগত জানাই। মহান বিজয়ের মাস, আগামীকালই বিজয় দিবস। তার আগের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে এবং পালনের ক্ষেত্রে লক্ষ্য করেছি যে আমাদের জাতির পিতা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্মৃতিধন্য ধানমন্ডি 32, যেখান থেকে 25শে মার্চ কালো রাতে তার তিনি ঐতিহাসিক বাংলাদেশের যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই বাড়িতে দেখলাম যে সেখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে। কাউকে সেখানে শ্রদ্ধা জানানোর জন্য যেতে দেওয়া হয়নি এবং সন্ধ্যায় একজন চলচ্চিত্রের নায়িকা তিনি গিয়েছিলেন, তাকেও গ্রেপ্তার করা হয়েছে, তাকে সহ এক দুইজনকে। আরেকটি বিষয় দেখলাম যে বাংলাদেশের এই শহীদ বুদ্ধিজীবী দিবসে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটা হয়নি এবং সেটা নোটিশ করে সেটা বন্ধ হয়ে গেছে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকদের একটি সভা হওয়ার কথা ছিল, সেখানে রীতিমতো ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং চেয়ার টেবিল সব ভাঙচুর হয়ে গেছে। আবার লক্ষ্য করলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা, তাদেরও সভাটি হয়নি, তারা করতে চেয়েছিল। ফলে এই সমস্ত সংকেতগুলো, এই সমস্ত প্রক্রিয়াগুলো, যে আমাদের আমাদের যে ইতিহাস, বুদ্ধিজীবী দিবস যেদিন দেশের বিবেকবান মানুষকে হত্যা করা হয়েছিল রাতের অন্ধকারে, তাদেরকে তুলে নিয়ে মিরপুর একটি জায়গা এবং রায়ের বাজার, সেখানে কি নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়, এই ইতিহাস কিন্তু এত বছর ধরে পালিত হয়ে আসছে এবং যারা বিভিন্ন সময় সামরিক সরকারও ক্ষমতা আসছেন, তারাও কিন্তু এই দিবসটি মর্যাদার সাথে পালন করেছেন। এবারে দেখলাম যে এই দিবসটি পালনের ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতা। তো একটি স্বাধীন দেশে, মুক্তিযুদ্ধের উত্তর একটি বাংলাদেশে আজকে এই প্রতিবন্ধকতা কেন? আবার লক্ষ্য করলাম যে বিজয় দিবসের যে কর্মসূচি সারা দেশব্যাপী পালন হতো, কুচকাওয়াজ হতো, সেক্ষেত্রে সেখানে নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, কুচকাওয়াজ হচ্ছে না। বিজয় মেলা হবে, বিজয় মেলা বিষয়ে আর লক্ষ্য করলাম যে চট্টগ্রামের জেলা প্রশাসক তিনি বলছেন যে এবার বিজয় মেলা করা সম্ভব না, তার কারণ সেখানে হামলা হতে পারে এবং অনেক জায়গায় হামলার আশঙ্কায় বিজয় মেলাটা করা তারা অত্যন্ত মনে করে যে দুরূহ ব্যাপার হয়ে গেছে।
তাহলে কোন সংস্কৃতির উদ্ভব ঘটছে? আমাদের মুক্তিযুদ্ধের সংস্কৃতির মধ্যে আমি যদি দেখি যে 6ই ডিসেম্বর, এই এই দিনেই 6ই ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। আমরা যদি পুরো মুক্তিযুদ্ধকালীন 9 মাসকে যদি লক্ষ্য করি, 25শে মার্চের যে ভয়াবহ তাণ্ডব চলেছিল, তারপরে যে পর্যায়ক্রমে 1 কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল ভারতের সরকার এবং জনগণ। জনগণ কেন? কারণ সরকার তো করেছে তাদের ইতিবাচক পদক্ষেপে, কিন্তু জনগণ যদি না চাইতো তাদের আশ্রয় প্রশ্রয় দেওয়াটা খুব কঠিন ছিল। এবং ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন সেই সময় 31শে মার্চ পার্লামেন্টে, ভারতের পার্লামেন্টে ঐতিহাসিক বক্তৃতা দিয়েছেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। এবং বাংলাদেশের এই পূর্ব বাংলার মানুষের এই যে যুদ্ধ, যে অসহনীয় অবস্থা থেকে উদ্ভব উদ্ভব পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সকল প্রকার সহযোগিতার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হচ্ছে। আর আগামীকাল যে দিনটি 16ই ডিসেম্বর, এই 16ই ডিসেম্বর সেই ঐতিহাসিক দিন যেদিন আত্মসমর্পণ করেছিল পাকিস্তান সেনা সদস্য 91,634 জন যৌথ বাহিনীর হাতে আমাদের ঐতিহাসিক সেই সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে রেসকোর্স ময়দান বলা হতো, সেখানে তারা আত্মসমর্পণ করেছিল। আজকে আমরা লক্ষ্য করলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর আমাদের সংস্কৃতির অঙ্গন শুধু নয়, রাজনৈতিক অঙ্গন তারা রিসেট করতে চায়, সংস্কার করতে চায়, রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার, সংস্কার সংস্কার সংস্কার। আবার এই সংস্কার করতে গিয়ে তাদের একটা প্রতিপক্ষ দাঁড় করিয়েছে যে ভারত। এবং এই প্রতিপক্ষ দাঁড় করাতে গিয়ে তারা মনে করে যে ভারতের পক্ষে হলো সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু, এবং তাদেরকে নানাভাবে উত্ত্যক্ত, ত্যক্ত, বিরক্ত করা। এই ত্যক্ত বিরক্ত ভূমি থেকে উঠছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে উঠছে, রাজনৈতিক যারা নেতা তাদের সাথে একটা সংক্ষুব্ধ প্রতিবাদ হতে পারে। কিন্তু যখন লক্ষ্য করা যায় যে সংখ্যালঘুদের উপরে এইভাবে নির্যাতন হচ্ছে, তখন তারা ভূমির অধিকারের প্রশ্নে তারা ঐক্যবদ্ধ হয়েছে। এবং চিন্ময় কৃষ্ণ দাস, যিনি ব্রহ্মচারী, তিনি এই নেতৃত্ব দিয়েছিলেন। তো আমার প্রশ্ন হলো যে আজকে এই যে এই বিভাজনটি মূলত একটি, ওই বলা যায় যে ইতিহাসকে আড়াল করার প্রশ্ন। তো ইতিহাস তো আড়াল হয় না। কামরুলদা, কামরুলদা যেখানে আপনাকে আসছি, আবার কামরুলদা যেখানে বলছি ইতিহাসকে আড়াল করার চেষ্টা, রাজাদা আপনাকে আমি সেই জায়গা থেকেই ধরছি। আপনার 71-এর 16 তারিখের কোনো কি স্মৃতি মনে আছে? বা এই যে ইতিহাসকে একদিকে অনেক চাপের মুখে ভারত বা এখানে তাদের বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা ভারতে আসার পারমিশন পেয়েছেন, ফোর্ট উইলিয়ামে 16 তারিখ হবে, কিন্তু একই সঙ্গে পাশাপাশি তারা মুজিবের স্মৃতি মুছিয়ে দিতে চাইছেন। এই দুটোকে কি একসাথে মেলানো যাবে? বা ইতিহাসকে এভাবে মুছে ফেলাটা যায়? রাজাদার আপনার কি স্মৃতি আছে সেসব? হ্যাঁ, দেখুন যে 1971-এ যখন মানে বাংলা পাকিস্তানের সেনারা ভারতের কাছে আত্মসমর্পণ করলো, আমি তখন খুবই ছোট। আহ একটা শীতের শীতের সকাল। আহ, আমরা সেই মার্চ মাস থেকে আমাদের পশ্চিমবঙ্গের সর্বত্র মানে শেখ মুজিবের মানে রেডিও, মানে রেডিও টেপ, ভিডিও না, তখন ভিডিও ছিল না, অডিও টেপ চালানো হচ্ছে। তোমরা আমায় দাবায় রাখতে পারবে না, মানে মানুষ ঘরে 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 সেই জয় বাংলা আওয়াজ। আমরা উৎসবে এই শীতের মাসে পিঠে পুলি খাওয়ার সময় আমরা সবাই একে অপরকে আলিঙ্গন করে আমরাও এখানে উৎসবে মেতে উঠেছিলাম, বাচ্চা ছেলে আমি ছিলাম। এবং অনেক যারা পূর্ব পাকিস্তান থেকে আমাদের এলাকায় ছিলেন, তাদের অনেকেরই ধারণা হয়েছিল হয়তো শেখ মুজিবের তরফ থেকে বা বাংলাদেশে ফিরে যাওয়ার একটা অপশন থাকবে, এবং এরকম যদি থাকে আমরা ফিরে যাব কিনা এই প্রশ্ন আমরা অনেকের কাছে করতে শুনেছি। বেশ আনন্দ, মানে সত্যি কথা বলতে কি আমাদের বিরল আনন্দ হচ্ছিল যে ভাষার ভিত্তিতে একটা দেশ তৈরি হচ্ছে, এবং সেখানে বাঙালির মর্যাদা, বাঙালি যেটা চিরকাল ছিল, বাংলা যা ভাবে, ভারত তা ভাবে, বা বিশ্ব তা ভাবে, আমরা ভেবেছিলাম সেই সুযোগটা আসছে, এসেছে, এসেওছে। যাই হোক, এটা তো একটা দিক, ছোটবেলার স্মৃতি মনে পড়ছে। আমি এই 16ই ডিসেম্বর আমি বেশ কয়েকবার বাংলাদেশেও ছিলাম। আমার মনে আছে আমি একবার ইউএন এর একটা প্রোগ্রামে সেখানে গেছিলাম। তখন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সঙ্গে আমাদের যোগাযোগ ছিল, তাদের অনেক নেতার সঙ্গে। একসঙ্গে স্বাভাবিক স্মৃতিসৌধে ভোরবেলায় উঠে তারা আমাকে হোটেল থেকে ডেকে নিয়ে গেলেন। ভোরবেলায় গিয়ে আমি, হ্যাঁ, সেই স্মৃতিসৌধে গিয়ে আমি পুষ্পস্তবক দিলাম। এবং আমার কাছে সেটা মনে হচ্ছে একটা একটা মন্দিরে গিয়ে আমি একটা মানে মানে ভগবানের পূজা করছি, একটা বিরাট, বুঝেছেন, আমার অসাধারণ লেগেছিল সেই সকালটা। আমি, বহু মানুষ সেখানে গিয়ে হাজির হয়েছেন।
আহ সবাই গেছেন, সবাই হচ্ছে যে ভালোবাসার তাগিদে, বুঝেছেন? সুতরাং যেটা বলতে চাইছি, ভালোবাসাটা দুপক্ষে ছিল, বাংলাদেশেও ছিল, এপারেও ছিল। কিন্তু এটা যদি কেউ ভাবে যে ইতিহাস সহজে মুছে দেবো, সেটা তো তাদের মূর্খতার পরিচয়। এবং যদি একটা নির্বাচিত সরকার কিছু ভাবে, তাহলে তাকে মর্যাদা দিতে হয়, কারণ তার জনগণের, তার স্যাংটিটি আছে, জনগণের স্যাংশন আছে। কিন্তু এ তো নির্বাচিতও নয়, তাই না? এর দায়িত্ব হচ্ছে একটা 90 দিনের মধ্যে নির্বাচন করে দেওয়া, সংবিধানের 123 নম্বর ধারা অনুযায়ী। কিন্তু সেটা না করে কমিশন বসাচ্ছে, কমিশন শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত যায়, যত তাড়াতাড়ি যত পারা যায় একেবারে যত সমস্ত ইতিহাস ভুলে দেওয়ার চেষ্টা। জয় বাংলা স্লোগান এখন দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট থেকেও তারা এটা নিয়ে নিষেধাজ্ঞা নিয়ে এসছে বা কিছু। তো মানে মানে খুব একটা যে সেখানে ন্যায় বিচারে শাসন চলছে তা কিন্তু নয়। কমিশনে যাদের বসাচ্ছে তারা সব কাছের লোক। সুতরাং এই যে অবস্থা বাংলাদেশে যেটা ফিরে এসেছে, মৌলবাদকে প্রতিষ্ঠা করার একটা যে আহ, জামাত এর যে প্রচেষ্টা, এবং সেটাকে স্যাংশন দিয়ে যাচ্ছেন ডক্টর আমি বুঝি ইউনূস সাহেব, এটা আমাদের কাছে খুব অবাক লেগেছে। আমি ইউনূস সাহেবকেও মিট করেছিলাম, ওনার গ্রামীণ ব্যাংক প্রকল্প যখন বিদেশে খুব একটা জানতো না, আমি সেই প্রকল্পে ইভ্যালুয়েট করেছিলাম, ওনার মিরপুরের অফিসে আমি গেছিলাম। আমার মনে হয়েছিল মানুষটা অসাধারণ ভাবে গরিব প্রেমী, সাধারণের দুঃখ দুর্দশা বোঝেন। কিন্তু তার এই যে পরিবর্তন, এই যে উনি তার নিজের ক্ষমতা এলেন শেখ হাসিনাকে জব্দ করার জন্য। হ্যাঁ, ওনার সময় শেখ হাসিনা ওনার বিরুদ্ধে অনেক তদন্ত করেছিলেন, ওনার অনেক অনেক ধরনের ওনার জালিয়াতির খবর পেয়েছিলেন। হ্যাঁ, কেসও প্রচুর মামলা হয়েছিল, উনি দেশ ছেড়ে বোধহয় নানা জায়গায় গেছিলেন। তো যাই হোক, শেখ হাসিনা এখন উনি মনে করছে এটা হচ্ছে ওনার সময় এসেছে, কি করে শেখ হাসিনাকে জব্দ করা যায়। শেখ হাসিনার সঙ্গে যারাই আছে, মানে উনি এটাও বলেছেন যে ওখানকার সংখ্যালঘুরা তারা আওয়ামী লীগের লোক, তাই মার খাচ্ছে। এটাও তিনি একবারে হুম। সরকারি পর্যায়ের মিটিং এ সে কথা বলেছেন। এবং শেখ হাসিনার বন্ধু ছিল ভারত, তার সঙ্গে বৈরিতা করতে হবে, এই ধরনের কনসেপ্টে উনি জড়িয়ে পড়লেন। শেখ হাসিনাকে উনি শাসন করতে গিয়ে, জবাব দিতে গিয়ে, উনি কিন্তু বাংলাদেশের যে একটা সম্প্রদায়ের মধ্যে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে ঐক্য ছিল, আমি কোনোদিন ভারত থেকে গেছি, কোনোদিন আমি মুসলমানদের বাড়িতে ছিলাম, কোনোদিন আমার মনে হয়নি এটা ভিন্ন জায়গা। আমার আতিথেয়তা দেখে অবাক হয়ে গেছি, মানুষদের আতিথেয়তা, সেটা আমি অনেক সময় ওদেরকেও বলেছি যে আপনাদের মতন আতিথেয়তা খুব কম জায়গায় পেয়েছি। এবং ধর্মটা আলাদা জায়গা, ধর্ম যে যার মতন করবে, এটাই আমরা সেখানে দেখেছিলাম। এবং ভাষার প্রতি তাদের আগ্রহ, তাদের একটা ইংরেজি শব্দ ব্যবহার নেই, সব জায়গায় বাংলা ভাষার যে তাদের ব্যবহার, আমাকে বিরাট আনন্দ দিয়েছিল। তো যাই হোক, রাজাদা, আপনার কাছে আমি সেই আসছি। রাজাদা, আপনার কাছে আমি আসছি। এবার সৌমিত্র, সৌমিত্র, আপনি আজকে বাংলাদেশে নিজেকে কি বিপন্ন বোধ করছেন সংখ্যালঘু হিসাবে, হিন্দু হিসাবে? এবং এই যে জামাতের এই যে ডিগবাজি, যেটা শহীদ বুদ্ধিজীবী দিবসে, তাতে কি ইতিহাস ভুলে যাবে বাংলাদেশের মানুষ? তাহলে আপনি আজকে কি নিজেকে ওইখানে দাঁড়িয়ে কিভাবে দেখছেন? নিজেকে কি বিপন্ন বোধ করছেন যে কোনো সময় আক্রমণের মুখে পড়তে পারেন? কালকে 16 তারিখ, কালকে বিজয় দিবস। নিজেকে কিভাবে প্লেস করছেন সৌমিত্র? আমি হিন্দু হিসেবে বিপন্ন বোধ করছি না। আমি বিপন্ন বোধ করছি একজন বাংলাদেশের বাঙালি হিসেবে। একজন বাঙালি যিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, তিনি এই মুহূর্তে বাংলাদেশের নিরাপদ নন। আপনারা হয়তো জানেন না, গত 18 19 অক্টোবর আমি আক্রান্ত হয়েছিলাম। শুধুমাত্র 7 মার্চ আমাদের জাতীয় দিবস, এই দিবসটি রক্ষা করার কথা বলতে গিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবেও সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছি। আমাকে ওরা প্রাণনাশের চেষ্টা করেছিল। অন্যান্য সাংবাদিক এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাকে রক্ষা না করলে আমাকে মেরেই ফেলতো। এই যখন বাংলাদেশের পরিস্থিতি, তখন এটাকে কোনোভাবেই শুধুমাত্র সংখ্যালঘু নিপীড়ন বলে চালানো যাবে না। এটা বলতে হবে যে বাংলাদেশই এখনো একটা বিপন্ন অবস্থার মধ্যে আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আজকে বিপন্ন। আমরা এখন বাক স্বাধীনতা রক্ষা করতে পারছি না, আমরা দাঁড়াতে পারছি না সত্য ও সুন্দরের পক্ষে। হ্যাঁ, আপনি ধরুন, আমি যেটা বলছি, আপনি যদি বলেন, আমি যদি ধরি একটা ক্রান্তিকাল, যে একদিকে 14 তারিখের শহীদ বুদ্ধিজীবী দিবসের কি কামরুলদা নিজেও বললেন যে ওখানে কোন রকম অনুষ্ঠান করতে দেয়নি, হামলা হয়েছে। তারপরেই হচ্ছে 16 তারিখ। তো ফলে যারা ইতিহাস মুছে দিতে চায়, আপনার কি মনে হয় যে 16ই ডিসেম্বর এরকম ভাবে মুছে দেওয়া যাবে এই মন থেকে?
না, আপনাদের জানার জন্য আরেকটু বলছি, আমাদের এখানে গত কয়েক বছর আগে আহ, রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জয় বাংলা হবে আমাদের জাতীয় স্লোগান। আমাদের জাতীয় দিবসগুলোতে জয় বাংলা উচ্চারিত হবে। কিন্তু কয়েকদিন আগে সেই জয় বাংলা, এই ডিসেম্বর মাসে জয় বাংলাকে জাতীয় স্লোগান থেকে খারিজ করে দেওয়া হয়েছে। এবং যে জিনিসগুলো কামরুল ভাই বললেন তার সঙ্গে আমি আরো যুক্ত করতে চাই। এখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা মানেই আক্রান্ত হওয়া। তারপরেও আমরা মুক্তিযুদ্ধের কথা বলবো এবং বলে যাচ্ছি। ইতিহাসকে কোনোদিন মুছে ফেলতে পারেনি, ইতিহাস চর্চা আমাদের চলছে, কিন্তু সেটা একটা আহ কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এটাই হচ্ছে বলার মতো বিষয়। আমরা কিন্তু দমে যাইনি, আমরা এখনো হুম। আছি। কামরুলদা, সৌমিত্র যেটা বলছেন যে দমে যায়নি, সত্যি এখনো তো দমে যায়নি। সেটা আপনি আমাদের আগের দিন বলছিলেন যে বিভিন্ন জায়গা থেকে যে প্রতিবাদ ক্রমে তীব্র হচ্ছে। একদিকে প্রতিবাদ তীব্র হচ্ছে, আর একদিকে আমরা দেখতে পাচ্ছি সরকারের উপর চাপ আছে। সেই জন্য সুনামগঞ্জে যে যেখানে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছিল সেখানে গ্রেপ্তার করেছে। আবার উল্টো দিকে দেখতে পাচ্ছি যে নোয়াখালীতে সেখানে যে খবর আসছে সেখানে যে জোর করে ধর্মান্তকরণ করা হচ্ছে, সেই জায়গাটাও আমরা দেখতে পাচ্ছি কামরুল্লাহ। ফলে আমরা একদম 16 তারিখের মুখে দাঁড়িয়ে, তো 16 তারিখের মুখে দাঁড়িয়ে আপনার আশঙ্কা কতটা? দেখুন, 16 তারিখের আহ, যে বিজয় দিবস, এই বিজয় দিবস যদি আপনি লক্ষ্য করেন, যে ভারতের কলকাতায় ফোর্ট উইলিয়ামে এবার ভারতের সেনাবাহিনী ইস্টার্ন কমান্ডের এবং তত্ত্বাবধানে সেখানে বিজয় দিবস পালিত হবে। এবং বাংলাদেশের শেষ মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে নিয়ে বাংলাদেশ থেকে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেনাবাহিনীর প্রাক্তন সেনা কর্মকর্তা সদস্য এবং বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সেই অনুষ্ঠানে যোগ দেবেন। আজকের যদি পত্রপত্রিকায় দেখি যে অনুষ্ঠানের ক্ষেত্রে সরকার যে কর্মসূচি ঘোষণা করেছে, তপোধ্বনি, সেখানে বিভিন্ন ক্ষেত্রে তারা অংশগ্রহণ করবেন বিজয় মেলা করার। কিন্তু লক্ষণীয় যে আমাদের সংস্কৃতির যে জায়গাগুলো, কেন এই হামলাগুলো হয়, কেন এটা করতে তারা সাহস পায়। আমি যদি দেখি 2021 সালে নেত্রকোনায় হামলা হয়েছিল, তখন তো সেই হামলাকারীদের যদি উপযুক্ত বিচার করা হতো। আমরা 2022 সালেও দেখেছি যে পরাজিত শক্তি যারা মুক্তিযুদ্ধের, তারা বিচ্ছিন্ন একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। সেসব ক্ষেত্রে কিন্তু কম্প্রোমাইজ হয়েছে নানান ক্ষেত্রে স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে, আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে। ফলে এই যে শক্তিগুলো, এরা কিন্তু আওয়ামী লীগের ছত্রছায়ায় বেড়ে উঠেছে, আওয়ামী লীগের একটি অংশ ছত্রছায়ায় বেড়ে উঠেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের যে শীর্ষ নেতাদের মধ্যে অনেকেই ছাত্রলীগের শীর্ষ নেতা ছিল, তারাই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। ফলে এই যে দীর্ঘ সময় ধরে দলের ভিতরে তারা কিন্তু ফেলে ফেপে তারা অন্তর্ঘাতমূলক তৎপরতার মাধ্যমে আজকে এই পর্যায়ে গেছে। শিল্পকলা একাডেমিতে এর আগে লেখা হতো মহান বিজয়ের মাসের কর্মসূচি বা বিজয়ের উৎসবের কর্মসূচি। এবার সেখানে লেখা হলো ডিসেম্বরের উৎসব, মাসব্যাপী ডিসেম্বরের উৎসব। সেখানে কাওয়ালিকে খুব গুরুত্ব দিয়ে সেখানে হুম। যুক্ত করা হয়েছে। কাওয়ালি সঙ্গীত নিয়ে আমাদের কোনো বিরোধ নেই, একটি জনপ্রিয় সঙ্গীত। কিন্তু বিজয়ের মাসে কি এই কাওয়ালি সঙ্গীত যায়? আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতা যে বেতার কেন্দ্রে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীতগুলো, সেইগুলোই তো সামনে আসবে। কিন্তু সেগুলো নেই, কাওয়ালি উৎসব দিয়ে দিয়েছে সেখানে একের পর এক জায়গায়। এইগুলোর অর্থ হলো যে আমাদের সংস্কৃতি এবং চেতনার ক্ষেত্রে আঘাত করা। আর এটি যখন হচ্ছে, তখনই দেখা যায় যে হামলা হচ্ছে। এবং ভয়ের সংস্কৃতি, এর আগেও বলেছি যে ভয়ের সংস্কৃতি দাঁড় করানো। যেমন সৌমিত্র প্রেস ক্লাবে সেদিন 7ই মার্চের পক্ষে আরো অনেক কবিরা দাঁড়িয়েছিলেন, তারা সেখান থেকে ভয়ে হামলার হয়েছিল তাদের উপর। তার মধ্যে প্রচন্ড রকম ভাবে হামলার শিকার হয়েছিলেন সৌমিত্র দেব, আজকে যে উপস্থিত আছে। কথা বলতে দেওয়া, মুক্ত চিন্তার প্রকাশ ঘটানো, এগুলো তো আজকে অবলুপ্তি ঘটে যাচ্ছে। আজকে যে মুক্ত চিন্তার কথা বলবে সে না জানি কোন সময় গ্রেপ্তার হবে। একজন হুজুর মুক্ত চিন্তা বঙ্গবন্ধুর পক্ষে বক্তব্য দেওয়ার কারণে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। আবার একটি মেয়ে, একজন মেয়ে, একটা অভিনেত্রী, সে ধানমন্ডি 32-এ জাতির পিতার যে সমাধি, জাতির পিতার যে স্মৃতিসৌধ, যে তার স্মরণে সেখানে যাবে, তাকে সেখান থেকে গ্রেপ্তার করতে হলো। তাহলে এটার এই সিমটম হলো এই, যে তুমি সব কিছু করতে পারবে,
জাতির পিতা শব্দ ব্যবহার করতে পারবে না, জয় বাংলা শব্দ ব্যবহার করতে পারবে না। তার মানে কি আমাকে হাত বেঁধে আমাদের 25শে মার্চের কালো রাত্রে হুম। যারা আমাদের উপর হত্যা করেছিল, 30 লাখ যারা হত্যা করেছিল, 2 লাখ বোনদেরকে যারা তাদের উপর অত্যাচার করেছিল পাশবিক, তাদের পক্ষে দাঁড়াতে হবে? আমরা দেখলাম যে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, সেই জামাত, তারাও মুক্তিযুদ্ধের কর্মসূচি পালন করার জন্য মিলাদ মাহফিল সহ নানান রকম কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচির মূল লক্ষ্য হলো যে আমাদের সেই সময় যে এই সংস্কৃতির বন্ধ্যত্ব তৈরি করে দেওয়া, চেতনার বন্ধ্যত্ব তৈরি করার জন্য তারা এটা করছে। অর্থাৎ মুক্তিযুদ্ধেও তাদের একটা অবদান আছে, এটা বোঝাতে চায়। সেই অবদান কি? সেই অবদান হলো যে আমাদের সংস্কৃতির বিরুদ্ধে, আমাদের চেতনার বিরুদ্ধে এই কথাগুলো আজকে বলতে যে মুক্তিযুদ্ধের পক্ষের তারা কিন্তু সাহস পাচ্ছে না। তো আমরা আশা করি যে এই যে কথাটা সৌমিত্র এবং দাদাও বললেন, আসলে এটা বাংলাদেশের সকলের আজকে প্রশ্ন উঠেছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের, যে আমাদের এই বৈরিতা এবং বন্ধ্যত্ব থেকে আমাদের উঠে আসতে হবে। ঠিক আছে রাজাদা, সময় খুব কম হয়ে আসছে। রাজাদা, আমরা একদিকে যখন দেখছি মোহাম্মদ ইউনূস চেষ্টা করছেন বারবার করে ইতিহাসকে ইরেজ করে দেওয়ার, ইতিহাস তো এভাবে ইরেজ করা যায় না। আজকে ভারতকে ইতিহাস যার জন্য তারা স্বাধীন হলো বাংলাদেশ, আপনারা কিভাবে মুছে দেবে? চেষ্টা করলেও তো সেটা মুছে যাওয়া যায় না। তো কিন্তু উল্টো দিকে উল্টো পিঠও আছে। অলরেডি যেটা দেখতে পাচ্ছি যে বিএনপির সঙ্গে কিন্তু যারা আহ, এই ইউনূসের উপদেষ্টা, তাদের কিন্তু অলরেডি বলতে পারেন মতবিরোধ শুরু হয়ে গেছে। ভোট দেওয়া দিয়ে মতবিরোধ শুরু হয়ে গেছে। বিএনপি নেতা বলছেন যে তোমাদের যা আর কি বক্তব্য সেটা প্রত্যাহার করো। ফলে কিভাবে দেখছেন আগামী দিনটা, কিভাবে দেখছেন? খুব দ্রুত তো গোলমাল লেগে গেল দেখতে পাচ্ছি, হ্যাঁ, 4টে মাস সবে হয়েছে, 4 মাসের মধ্যেই। না দেখুন, ব্যাপারটা হচ্ছে যে মোহাম্মদ ইউনূস এক্সিডিং ইজ ব্রিফ, মানে ওনার যা ব্রিফ ছিল সেটা থেকে অনেক বেশি দূরে চলে যেতে চাইছেন। পার্সোনাল ভেন্ডেটা উনি করতে চাইছেন, পালন করতে চাইছেন। জামাতের যে এজেন্ডা সেটা ফলো করতে চাইছেন, এবং তার ফলে যে আহ, দেশের যে একটা ভারসাম্য ছিল সেটা কিন্তু সম্পূর্ণ নষ্ট করলেন। এবং অর্থনীতি ভারতের সঙ্গে এক অবস্থা খারাপ করছেন। ভারত এখনো পর্যন্ত সাপ্লাই নেটওয়ার্ক বন্ধ করেনি, কিন্তু হতে পারে। তো এখনই জিনিসপত্রের যা দাম, সেখানে আগুন ছোঁয়া অবস্থা। কিন্তু অরূপদা, আমার এত ভালো লাগছে যে কামরুল দা এবং সৌমিত্র দেব দাদা, এনারা দুজনে বাংলাদেশের এই প্রতিকূল অবস্থার মধ্য থেকেও গণতান্ত্রিক অধিকার যাতে মানুষের থাকে তা নিয়ে লড়াই করছে। এটাই কিন্তু একটা বাঁচার আমাদের স্বপ্ন, যে মানুষ যদি এগিয়ে আসে, যারা এই সব অত্যাচারী লোকেরা ভীতু, বুঝেছেন, এদের কিন্তু বেশি সাহসটা অবশ্য দেখানো ঠিক হবে না, তবুও বলবো এদের সামনে যদি রুখে দাঁড়ানো যায়, মানুষকে ঐক্যবদ্ধ করানো যায়, তাহলে কিন্তু অচিরেই ভেঙে পড়বে। দেখুন, স্বার্থের সংঘাত। বিএনপি ভাবছে যে এই মুহূর্তে ইলেকশন হলে আমি একাই বেরিয়ে যাব, ঠিক আছে, তারপরে তারা লং মার্চ করছে ঢাকা থেকে আগরতলা। আপনারা দেখলেন কি হাস্যকর লং মার্চ এইসব করে বেড়াচ্ছে, এবং প্রত্যেকটা লোক তারা কি ধরনের বড় বড় কথা বলছে। কারণ লক্ষ্য হচ্ছে যে নির্বাচনটা করিয়ে নেওয়া, করলেই জিতেই যাবো, আওয়ামী লীগ থাকবে না, ফাঁকা মাঠ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জামাত বা অন্যরাও বুঝতে পারছেন যে তাদের খেলা তাহলে শেষ হয়ে যাবে। সুতরাং তারাও মানে কি করে নির্বাচন আটকানো যায়, আর যত নির্বাচন আটকানো যাবে, যত দিন দেরি হবে, তাতে যেটা ঘটবে কি আর্থিক অস্থিরতা মানে ব্যাপকভাবে হবে। এবং মানুষ বুঝতে পারবে ধর্ম নিয়ে কোনো কিছু করা যায় না। হ্যাঁ, সংখ্যালঘুদের পিটিয়েই আমার যদি আনন্দ মিলতো, তো এটা আনন্দটা হয়তো ক্ষণিকের আবেগের, কিন্তু আসল শান্তি হচ্ছে জিনিসপত্র, অর্থনীতির অবস্থা সাবলীল হওয়া, তার কর্মসংস্থান হওয়া, সেইগুলোর দিকে ইউনিসে যেহেতু নজর নেই, লাগবেই। এবং আওয়ামী লীগ ভয় না পেয়ে যদি পথে নামতে পারে, পশ্চিমবঙ্গে দেখলেন 2011 সালে বামফ্রন্ট হেরে গিয়ে একেবারে বাড়িতে ঢুকে গেল, আর তারপর তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ যদি সেই ভুলটা না করে, তারা যদি পথে ঘাটে নামে, ছোট করে ছোট ছোট ইয়েতে, এতে কিন্তু মানুষের মানে মানুষের চাঙ্গা থাকবে, মানুষের মন, মানুষ বুঝতে পারবে যে আওয়ামী লীগ চলে হারিয়ে যায়নি। সেটাই কিন্তু একমাত্র বাঁচার ব্যাপার। তো গুটিয়ে গেলে চলবে না। শেখ হাসিনা যে কাজটা করছেন, মাঝে মধ্যে ভিডিও পাঠিয়েছেন, মানে আপনার ওনার বক্তব্যটা জানিয়েছেন অডিও টেপের মাধ্যম দিয়ে। ভারত সরকার বলেছে এখন সব করো না, তারপরে ছেলেকে দিয়ে উনি এক্স হ্যান্ডেলে লিখছেন। যাই হোক, যে করে হোক, উনি তো নিশ্চয়ই যোগাযোগ করতে পারছেন, কোনো প্রচারটা না, নিজের নামটা না করতেই ভালো, না, আবার সেটা করেও। নেমেওছে কিছু কিছু জায়গায়। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের মিছিলও শুরু হয়েছে, হ্যাঁ, নানা রকম দেখা যাচ্ছে। এখন দেখার যে 16 তারিখ আওয়ামী লীগ কি করে, কোনো জায়গায় মিছিল হয় কিনা। সেটা আগের দিন সাতক্ষীরা এসব এলাকায় হয়েছে, সেটা এদের কাছে খবর হয়তো ছিল না। সৌমিত্র, আমার আপনার শেষ প্রশ্ন, সময় খুব কমে আসছে। সেটা হচ্ছে হ্যাঁ, আপনারা এই এই জায়গায় দাঁড়িয়ে নিজেদের কিভাবে ঐক্যবদ্ধ করছেন? আমরা ধরুন সকাল থেকে
কাগজ খুললে হোক, বিভিন্ন জায়গায় হোক, যখন এই নিপীড়ন দেখি, নির্যাতন দেখি, উল্টো দিকের ছবি আমরা একদিন আগে আমাদের এই চ্যানেলে রবীন্দ্র ঘোষ, যিনি চিন্ময় প্রভুর আইনজীবী, তিনি পর্যন্ত বলেছেন যে ওনাকে আর ছাড়া হবে না, মারার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের মনোবল অটুট রেখে কিভাবে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন, এটা কিভাবে সম্ভব? এই যে এই রক্তচক্ষু যা বলতে পারে তার সামনে। আমাদের সামনে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যন্ত শক্তিশালী একটা মাধ্যম হিসেবে দাঁড়িয়েছে। আমাদের মেইন স্ট্রিম গণমাধ্যমগুলোকে সরকার এক ধরনের নিয়ন্ত্রণ করছে, কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়া এখন খুবই সরব এবং অনেকেই সোশ্যাল মিডিয়াতে খুব শক্তিশালী ভূমিকা রাখছেন। এছাড়াও কবি সাহিত্যিকরা যার যার অবস্থান থেকে প্রতিবাদ করছেন এবং আওয়ামী লীগও সংগঠিত হওয়ার চেষ্টা করছে, এবং মুক্তিযুদ্ধের পক্ষের অন্যান্য বামপন্থী যে দলগুলো আছে তারাও কিন্তু, যারা ধরেন এই জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, যেমন কমিউনিস্ট পার্টি, বাসদ, এরাও দেখা যাচ্ছে সংগঠিতভাবে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছে। এই প্রতিবাদগুলো, এই স্ফুলিঙ্গগুলো একটা সময় বড় আকারে, মশাল আকারে চারদিকে জ্বলে উঠবে, আমরা এটাই আশা করি। ইস্কা থেকেই জ্বলবে মশাল। সৌমিত্র, আমাদের সময় শেষ। সত্যি প্রতিবাদ কিন্তু সত্যি খুব সংক্রামক। একটা জায়গায় প্রতিবাদ যদি শুরু হয়, সেটা খুব তাড়াতাড়ি সারা দেশ জুড়েই সংক্রামিত হবে। যেমন 5th আগস্টের আগে হিংসাটার সংক্রমণ আমরা দেখেছিলাম, এবার কি আমরা দেখব যে প্রতিবাদের সংক্রমণ? আজকে আপনি, কামরুলদা, যারা প্রতিবাদী মুখ এগিয়ে আসছে, আমি চাই বাংলাদেশে এরকম আরো মুখ সামনে এগিয়ে আসুক। এবং আমার এই চ্যানেলটার নামই হচ্ছে পিপলস ভয়েস, জনগণের কণ্ঠ। সেমনি এই জনগণের কণ্ঠই যেটা বাংলাদেশ থেকে এই মৌলবাদের বিরুদ্ধে গলা তুলবে, আমি সেই কণ্ঠের পাশে হাজারো বার আছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।